আমি আমি এদিকে যেহেতু একটা পয়েন্ট অফ অর্ডার নিয়েছি, আমাদের ডান পাশে রফিকুল ইসলাম হিলালি সাহেব অনেকক্ষণ যাবত চেষ্টা করছিলেন। আপনি 1 মিনিটে একটু শেষ করবেন প্লিজ, কি বিষয়? মিনিটে কোনোভাবেই সম্ভব হবে না মাননীয় স্পিকার। আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে কেন্দু আটপাড়া জনগণের পক্ষ থেকে এই মহান সংসদে প্রত্যেক সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা একটি অবহেলিত উপজেলা। একটি মাত্র রাস্তা, সড়ক ও জনপথ বিভাগের 9,30,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে 7 কিলোমিটার রাস্তা নির্মাণ করার জন্য। রাস্তাটাকে শক্তিশালীভাবে ধরে রাখার জন্য রাস্তার 2 পাশে গাইড ওয়াল হওয়ার কথা। গাইড ওয়ালের নিচে 4 ইঞ্চি বাই 10 ইঞ্চি সিসি ঢালাই হওয়ার কথা, সিসি ঢালাই হয় নাই। 26 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে গাইড ওয়াল হওয়ার কথা, প্রথম 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি ঢালাই করা হয় নাই। মাননীয় সদস্য, কি বিষয়টা স্পেসিফিক্যালি বলে ফেলুন প্লিজ। এবং মানুষ বলে পুকুর চুরি, এটা সাগর চুরি হয়েছে। আমি গত সোমবারে একজন স্থানীয় সংসদ সদস্য হিসেবে পরিদর্শন করে যোগাযোগ সচিব মহোদয়ের কাছে একটি অভিযোগপত্র দিয়েছিলাম এবং আমার সামনে উনি 5 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন। 5 কার্য দিবস অতিবাহিত হয়ে গিয়েছে, তদন্তের কোনো নাম নেই। এইটুকু হয়েছে, 2 দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছিলেন আপনিও সদস্য, আমরা আসছি 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 বলে আর আসে নাই। কাজটি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী 950 টাকার খাবার 150 টাকায় নামিয়ে এনেছেন। ওনার বেতনের 10 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন, কিন্তু এই টাকাটা কিছু সংখ্যক দুর্নীতিবাদ প্রকৌশলী এবং ফ্যাসিস্ট আমলের ঠিকাদার তারা লুটপাট করে খেয়ে ফেলছে। আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বালিশ কাণ্ডের কোনো অবতারণা এই সরকারের সময় হোক, আমরা তা চাই না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করা হোক। এই তদন্ত কমিটির মাধ্যমে এই শত শত কোটি টাকার মালিক জেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী শত শত কোটি টাকার মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে দুদকের মাধ্যমে সম্পদের অনুসন্ধান করার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি দেখলাম মাননীয় মন্ত্রী নোট নিয়েছেন। মাননীয় হুইপ বসেন দয়া করে। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে মহিলা আসন 33 হতে নির্বাচিত মাননীয় সদস্য শওকত আরা আক্তারকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয়ে কার্বন নিঃসরণ কমাতে দেশের সকল গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করা প্রসঙ্গে। কার্বন নিঃসরণ বৃদ্ধি একটি বৈশ্বিক সমস্যা। এক্ষেত্রে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশে কার্বন নিঃসরণ বাড়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে মারাত্মক ব্যাঘাত ঘটছে। বন, নদী ও বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়ে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এছাড়া জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বসত বাড়ি হারানো মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এবং সার্বিক অর্থনীতি ও জনস্বাস্থ্যের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় 24% আসে পরিবহন খাত থেকে, আর বাংলাদেশে পরিবহন খাতে বছরে প্রায় 11.6 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়, যা মোট জাতীয় কার্বন নিঃসরণের 9%। এর মধ্যে প্রায় 70 থেকে 90% আসে সড়ক পথ থেকে, যেখানে ডিজেল চালিত বাস ও ট্রাক সবচাইতে বেশি দায়ী। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য গণপরিবহনে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে গণপরিবহনকে পর্যায়ক্রমে বিদ্যুৎ চালিত যানবাহনে রূপান্তর করতে হবে। সিএনজি এবং এলএনজি ডিজেল ও পেট্রোলের তুলনায় কম কার্বন নিঃসরণকারী হওয়ায় সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। স্থায়ী সমাধান হিসেবে বায়োডিজেল, বায়োগ্যাস, সবুজ হাইড্রোজেন ও পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে কার্বন নিঃসরণ কমানোর ব্যবস্থা করতে হবে। সর্বোপরি সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। সৌর বিদ্যুৎ থেকে চার্জ করা যায় এমন পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার নিশ্চিত করতে হবে। বিষয়টি মানুষের জীবন জীবিকার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এবং অতীব জরুরি। জনগুরুত্ব সম্পন্ন বিধায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন রোধে বিশ্বব্যাপী ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, সংক্ষেপে এনডিসি, বাংলাদেশ পরিবহন খাত হতে 2030 সালের মধ্যে 3.4 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ নিঃশর্তভাবে হ্রাস করার অঙ্গীকার করা হয়েছে। এই প্রেক্ষাপটে আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম 30% ইলেকট্রিক মোটরযান ক্যাটাগরিতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে গণপরিবহনকে বৈদ্যুতিক বা পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করার নিমিত্তে ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার ও পরিবেশ দূষণ হ্রাসকল্পে পরিবেশ বান্ধব সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিনা শুল্কে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বসাকুল্যে মাত্র 15% শুল্কে আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট যদি অ্যালাউ করেন, 3টি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনার একাত্ম বিধিতে যারা 2 মিনিটের করে বক্তব্য দিয়েছেন তারা বলেছেন। একটি হচ্ছে টোল মওকুফের বিষয়। আমরা যারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছি অধিকাংশ জায়গায় নির্বাচনের আগে টোল মওকুফের কথা বলেছি। হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। যোগাযোগ মন্ত্রণালয় সেতু নির্মাণ করে, সেতু ব্যবস্থাপনা করে, বা টোল হচ্ছে একটা রাজস্ব বিষয়, অর্থনৈতিক বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত। তো রাজস্ব যে কোনো সময়ে যোগাযোগ মন্ত্রণালয় আদায় রহিত করতে পারে না, অথবা কোনো মেম্বার অফ পার্লামেন্টও পারেন না। তাহলে তো এই পার্লামেন্টটাও চলবে না অর্থের অভাবে।
যার ফলে এই দাবিগুলি মেম্বার অফ পার্লামেন্টরা করেন এবং তারা জনগণকেও করেছেন, ওয়াদা করেছেন। আমরা সেগুলি অর্থ বিভাগের সাথে আলোচনা করে ছোট শেষতে ছাড় দেওয়া যায় কি না সেটা একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে অর্থনৈতিকভাবে। বাট কোন সেতুর টোল কালেক্ট হবে তার একটা নীতিমালা আছে। সেই সেতুর টোল কালেকশন বন্ধ মেম্বার অফ পার্লামেন্টের সুপারিশে বা অনুরোধে যোগাযোগ মন্ত্রণালয় করার সুযোগ কম। আরেকটি জায়গা হচ্ছে যেখানে রেল লাইন আছে সেখানেই মেম্বার অফ পার্লামেন্টের ওয়াদা করেছেন যে ট্রেন স্টেশন করে দিবেন অথবা রেল থামানোর ব্যবস্থা করে দিবেন। কিন্তু আপনি জানেন যে আন্তনগর ট্রেন যেখানে চলে কোন স্টপেজে থামবে তারও একটা নীতিমালা আছে, বিবেচনা করে স্টপেজগুলি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টরা সব জায়গায় যদি ট্রেনগুলি থামাতে চান তাহলে আন্তনগর ট্রেন থাকবে না, সব লোকাল ট্রেন হয়ে যাবে। আবার একই সাথে আমরা চাই দ্রুততম সময় গন্তব্যে পৌঁছাতে, তাহলে আন্তনগর ট্রেন তাতে ঝুঁকিতে পড়ে, এই ব্যবস্থাপনাটা দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়। আরেকটি কথা বলে শেষ করছি, সমস্ত মেম্বার অফ পার্লামেন্টরা নির্বাচনের আগে অধিকাংশ জায়গায় বলার চেষ্টা করেছেন 4 লেন সড়ক করে দেবে। এখন 4 লেন সড়ক হওয়ার জন্য ওই এলাকায় পর্যাপ্ত যানবাহন কতটুকু চলে, যাত্রীর সংখ্যা কত, মালাবান পরিবহন কি পরিমাণ আছে, সেইগুলি বিবেচনা করেই কিন্তু লেন নির্ধারণ করা হয়, সড়কের ক্যাপাসিটি। স্ট্যান্ডার্ড 2 লেনই জেলা পর্যায়ে যথেষ্ট বলে আমরা মনে করি। আর যেগুলি ন্যাশনাল হাইওয়ে আছে সেগুলি 4 লেন, 6 লেন, 2 সার্ভিস লেন সহ 8 লেন, এইগুলি দাবি আছে, পরিকল্পনা আছে, সেগুলি আমরা করব। যার ফলে মেম্বার অফ পার্লামেন্টরা আমি মনে করছি যে এই নীতিমালাগুলি একটু দেখে জেনে বুঝে রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল থাকা, অ্যাট দ্য সেম টাইম জনগণের প্রতি দায়িত্বশীল থাকা, এই দুটো সমন্বয় করলে আমার মনে হয় যে আমরা আরও বেশি জোরালো ভূমিকা পালন করতে পারবো। আর একটা দুর্নীতির কথা বলা হয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট বলেছেন আইটেম অনুসারে এবং স্পেসিফিক অনুসারে কাজ হচ্ছে কিনা আমি আজই গিয়ে তদন্ত করে দেখব, জানার চেষ্টা করব। আগামীকাল পার্লামেন্টের সুযোগ দিলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা মেম্বার অফ পার্লামেন্টদেরকে দেওয়া হবে। দুর্নীতি আছে, অস্বীকার করছি না, কিন্তু এই দুর্নীতি রোধে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করণীয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা যারা আছেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যারা আছেন, জোনগুলি যারা প্রধান আছেন, বিশেষ করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং কাজের গুণগত মান নিশ্চিত করবার জন্য তাগাদা অব্যাহতভাবে দেওয়া হচ্ছে। ব্যত্যয় হলে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি একটি প্রশ্ন করতে পারেন। 1 প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নোটিশের বিষয় যে মানুষের জীবন জীবিকার সাথে সম্পৃক্ত এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ, সেই মনোভাব ব্যক্ত করে মাননীয় মন্ত্রী যেই বক্তব্য প্রদান করেছেন, এজন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বর্তমানে রাজধানীর ঢাকার রাস্তায় জনদুর্ভোগ একটি অন্যতম কারণ হলো ব্যাটারি চালিত অটোরিকশা বা ইজি বাইক। কাকডাকা ভোর থেকেই সড়কে নামে লাখ লাখ ব্যাটারি চালিত রিক্সা। ব্যাটারি চালিত রিক্সায় কম খরচে সহজে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়, আবার চালকের শারীরিক পরিশ্রমও কম হওয়ায় যাত্রী চালক উভয়ই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এসব রিক্সায় কার্বন নিঃসরণের তেমন একটা না হওয়ায় পরিবেশের জন্য ইতিবাচক, কিন্তু মাত্রাতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে তীব্র যানজট, ঘন ঘন দুর্ঘটনা এবং নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করছে। চালকরা অদক্ষ হওয়ায় এবং তাদের কোনো ধরনের লাইসেন্স, প্রশিক্ষণ বা ট্রাফিক জ্ঞান না থাকায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। মাননীয় সদস্য, কোশ্চেন করুন মাননীয় প্লিজ। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এসব ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ না করে এগুলোর মান উন্নয়ন ও কোনো একটি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসার মাধ্যমে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর কোনো ব্যবস্থা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, ব্যাটারি চালিত রিক্সা সম্পর্কে নিয়ন্ত্রণ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
মাননীয় সংসদ সদস্য যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিকটা বেশি উনি গুরুত্ব দিয়েছেন। এটা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করে, যোগাযোগ মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করে না এবং তার এখানে হস্তক্ষেপের সুযোগও কম। তবে ঢাকা সিটিতে একটা মাল্টি মোডাম যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবার জন্য ইতিমধ্যে সমন্বিতভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপের অংশ হিসাবে ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ এবং তার ব্যবস্থাপনা কি হতে পারে, কিভাবে করা যেতে পারে সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে। এরপরে সরকার বিশেষ করে ঢাকা সিটি এবং সারা বাংলাদেশে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অথবা পরিচালনার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নির্দেশনা আসবে, তার আলোকেই সরকার এবং স্থানীয় প্রশাসন কাজ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে একটা সময় যাওয়ার পরে আমরা দেখলাম যেটা শুরু হলো, প্রফেসর ইউনূসের আমলে তো মবতন্ত্র, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কথা বারবার একই কথা বললে সেটা ভালো লাগে না, সেই আলোচনা করতে চায় না। কিন্তু যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে কিছুদিন পর থেকেই যেটা শুরু হলো সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের নানা